আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী। আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের ভৌত আলোক বিজ্ঞান বিষয়ে আলোচনা করছি। গতদিনে একটা লেকচার হয়ে গেছে। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচার অংশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্টারফারেন্স অফ লাইট এই বিষয়টা আলোচনা করব। তো গতদিনে আমরা হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতি প্রয়োগ সম্পর্কে জানছি। ইন্টারফারেন্স অফ লাইট অর্থাৎ আলোর ব্যতিচার, এই অংশটা আমরা দুটো লেকচারের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোর ব্যতিচার সম্পর্কে কিছু ধারণা দেব। তো শুরু করা যাক আমাদের লেকচার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ইন্টারফারেন্স অফ লাইট অর্থাৎ আলোর ব্যতিচার জিনিস কাকে বলে সেটা আমরা দেখি। যে এই আলোর ব্যতিচার জিনিসটা জানতে আমাদের নবম অধ্যায়ের কিছু অর্থাৎ ফার্স্ট পার্টের নবম অধ্যায়ের কিছু ধারণা থাকা দরকার। আমরা আশা করি সেখানকার কিছু ধারণা তোমাদের আছে। যেমন তোমরা উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন সম্বন্ধে জানছো, এবং দশা পার্থক্য, পথ পার্থক্য, এই কথাগুলা আমরা নবম অধ্যায়ে অর্থাৎ ফার্স্ট পার্টের নবম অধ্যায়ে কিছুটা শিখেছি। আমরা এখানে সেই ধারণাগুলো কাজে লাগিয়ে আলোর ব্যতিচারটা বুঝবো। আলোর ব্যতিচার এভাবে সংজ্ঞায়িত করা যায় যে যদি দুটি আলোক তরঙ্গ যাদের তরঙ্গ দৈর্ঘ্য একই এবং দশা পার্থক্য একই থাকে বা দশা পার্থক্য ধ্রুব থাকে, এই ধরনের দুটি আলোক তরঙ্গ যদি উপরিপাতন হয়, ফলে কোনো তলের মধ্যে পর্যায়ক্রমে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু সৃষ্টি করে, তাহলে সেই ঘটনাটাকে আলোর ব্যতিচার বলা হয়। আমরা ধরি যে এটা একটা আলোর উৎস, এটা একটা আলোর উৎস, দুইটা আলোর উৎস, এবং এদেরকে বলা হচ্ছে সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস সম্বন্ধে একটু করে জানতেছি। এই সুসঙ্গত উৎস থাকার কারণে এই আলো দুইটা, এই আলোক উৎস দুটোর দশা পার্থক্য ধ্রুব থাকবে। এই সুসঙ্গ উৎস থেকে এটা ধরলাম আমরা একটা তল বা পর্দা, এখান থেকে আলো এসে এই তল বা পর্দায় পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার ডোরা বা বিন্দু সৃষ্টি করছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার। আমরা যদি এই অংশটাকে উজ্জ্বল ধরি আর এই অংশগুলোকে আমরা যদি অন্ধকার ধরি, এই পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল এরকম বিন্দু সৃষ্টি করতেছে যে দুটি তরঙ্গ। এই তরঙ্গ একটা আসতেছে, এখান থেকে একটা তরঙ্গ আসতেছে উপরিপাতনের ফলে, এখানে এই তরঙ্গ উপরিপাতিত হচ্ছে আর এখান থেকে আরেকটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে। দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে যে উজ্জ্বল বিন্দু, অথবা এখানে যদি উপরিপাতিত হয়, ধরো এটা তরঙ্গ এর পাশে উপরিপাতিত হয়েছে, এটা এর পাশে উপরিপাতিত হয়েছে, উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু এভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি লিখি, সংক্ষেপে এভাবে লিখতে পারি, তোমরা লিখে নাও। যে আমি বলতেছি এখানে, তোমরা আমি বলার সাথে সাথে লিখে নিতে পারো, আমরা ছবিটা দেখে দেখে লিখতে পারবো। দুটি সুসঙ্গত উৎস হতে দুটি আলোক তরঙ্গ, সুসঙ্গত উৎস হতে দুটি আলোক তরঙ্গ যাদের তরঙ্গ দৈর্ঘ্য একই, এরা উপরিপাতনের ফলে কোনো তলের মধ্যে যদি পর্যায়ক্রমে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু সৃষ্টি করে, তাহলে এই ঘটনাকে ব্যতিচার বলা হয়, আলোর ব্যতিচার। তো ওকে, আমরা এই ব্যতিচারের সংজ্ঞাটা বুঝতে পারলাম। এখন আমরা আসি সুসঙ্গত উৎস বলতে কি বোঝায়। সুসঙ্গত উৎস সম্বন্ধে আমরা এখন একটু ধারণা নিই। সুসঙ্গত উৎস হলো যদি কোনো উৎস, যদি দুটো আলোক উৎস হয়, দুটো আলোক উৎসের মধ্যে সমদশা অথবা তাদের যদি দশা পার্থক্যটা সবসময় ধ্রুব থাকে, তাহলে তারা যে তরঙ্গ, যদি একই ধরনের তরঙ্গ উৎপন্ন করে, তাহলে সেই আলোক উৎস দুটাকে বলা হয় সুসঙ্গত উৎস। অর্থাৎ এটা একটা আলোক উৎস, এটা একটা আলোক উৎস, এই আলোক উৎস দুইটা তখনই সুসঙ্গত হবে যখন এই আলোক উৎস দুটোর মধ্যে কোন একটা বিন্দুতে দশা পার্থক্য একই হবে, অথবা দশা পার্থক্য সবসময় ধ্রুব থাকবে, কখনোই চেঞ্জ হবে না। মনে করো এই বিন্দুটাতে এই উৎসের জন্য এই উৎসের জন্য দশা পার্থক্য
যদি এরকম হয় যে এটা এই পাশে মিলিত হয়, এটা হচ্ছে অর্থাৎ সমদশায় মিলিত হয়েছে, অথবা এখান থেকে এটা এই উৎস থেকে এটা আলো এসেছে, এখানে আপতিত হয়েছে, এখান থেকে এটা যখন আসতেছে তখন এটা এদিক থেকে আরো বেশি তার দশা পার্থক্য যখন হচ্ছে, তখন আবার এটা মনে করো একই ভাবে আবার মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের দশা পার্থক্য সবসময় একটা নির্দিষ্ট মানে থাকবে, তাহলে তাকে বলা হয় সুসংগত উৎস। বাস্তবে সুসংগত উৎস পাওয়া যায় না, দুইটা লাইট দিয়ে আমরা সুসংগত উৎস তৈরি করতে পারি না। তো সুসংগত উৎস তাহলে কিভাবে তৈরি করব? আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা ব্যতিচারকে বোঝানোর জন্য ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা দরকার, সেই ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা থেকে আমরা এখন দশা সুসংগত উৎস, তারপর চির ব্যতিচার ঘটনাটা আরেকটু পরিষ্কার হয়ে নি। দেখো আমরা একটু খেয়াল করতে পারো যে আমরা এটা এখন করতে যাচ্ছি ইয়াং এর দ্বিচির পরীক্ষা থেকে আমরা কিছু ধারণা পাবো। এই ধারণাগুলো একসাথে সব ধারণা হয়ে যাবে। বিজ্ঞানী টমাস ইয়াং 1801 সালে কি করছেন? সূর্যের আলো ব্যবহার করছেন, এটা উৎস হিসেবে ব্যবহার করছে। একটা অন্ধকার ঘর বা কক্ষের মধ্যে সামনে একটা চির নিয়েছেন। এখন এইটাকে বলা হয় অতি সূক্ষ্ম ছিদ্র বা স্লিট বলা হয়। অতি সূক্ষ্ম ছিদ্র যার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা খুবই কম, যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, তাকে চির বলা হয়। তাহলে চিরের সংখ্যাটা তোমরা এখানে লিখে নাও যে অতি সূক্ষ্ম ছিদ্র যার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা খুবই কম, যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, এরকম সূক্ষ্ম ছিদ্রকে চির বলা হয়। ওকে, তাহলে এটা একটা চির স্লিট, এটাকে এস ধরে নিলাম আমরা। তো সূর্যের আলো যখন এখানে আসে পড়লো, তাহলে তারপরে উনি ইয়াং কি করছে, আরো দুটো চির নিয়েছে, অন্ধকারের ভিতরে পর্দা তৈরি করে দুটো চির নিয়েছেন। এটা S1, এটা S2, অর্থাৎ স্লিট 1 স্লিট 2, চির 1 চির 2। এই চির দুটো এমন ভাবে নেওয়া হয়েছে যেন এই চির থেকে এটা দূরত্ব, এই চির থেকে এটা দূরত্ব সমান হয়। এখন এটাকে আমরা, এটা যদি মুখ্য উৎস হয়, এটা হবে গৌণ উৎস। এই গৌণ উৎস থেকে এটা একটা তরঙ্গমুখ সৃষ্টি করলো, এখান থেকে এইটাও একটা তরঙ্গমুখ, কারণ এখান থেকে এটা দূরত্বটা সমান, দুইটার দূরত্ব সমান। S থেকে S1 এর দূরত্ব, S থেকে S2 দূরত্ব সমান। এই দুইটা চির, তাহলে চির কাকে বলে সেটা আমরা বুঝলাম। এখন হাইগেন্সের নীতি অনুযায়ী এটা একটা তরঙ্গমুখ। এখন তরঙ্গমুখ হলো এই দুইটা এখন সুসংগত উৎস হিসেবে বিবেচিত হবে। কি কারণে সুসংগত উৎস হিসেবে বিবেচিত হবে? কারণ এখান থেকে যে আলো সামনের দিকে অগ্রসর হবে, যে কোনো বিন্দুতে তাদের দশা পার্থক্যটা একটা নির্দিষ্ট মানের থাকবে, ধ্রুব থাকবে। এজন্য এই দুইটাকে আমরা বলছি সুসংগত উৎস। তাহলে সুসংগত উৎসের বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম, চির কি সেটা বুঝতে পারলাম, আর সুসংগত উৎস কিভাবে তৈরি হয় সেটাও আমরা বুঝতে পারলাম। যে দুইটা একটা ছিদ্র দিয়ে আবার দুইটা চির যদি নেওয়া হয়, তাহলে এই দুইটা পরস্পর সুসংগত উৎস হলো। তো ইয়াং কি করেছেন, এখানে একটা পর্দা নিয়েছেন, এইটা হলো ফাইনাল পর্দা। এই চির থেকে আলো এসে এই পর্দার মধ্যে ব্যতিচার সৃষ্টি করবে। যদি এখান থেকে আলো প্রোপাগেট হয়ে এই বিন্দুতে আসে পড়লো, এটা একটা ধরলাম পি বিন্দু, এখান থেকেও আলো এসে পড়তেছে। এখন এই আলো আর এই তরঙ্গ আর এই তরঙ্গ যদি এখানে সমদশায় এসে মিলিত হয়, তাহলে এই বিন্দুটা উজ্জ্বল হবে। আবার এখানে মনে করো একটা কিউ বিন্দু আছে, যদি এইখান থেকে আলো এসে পড়তেছে, এখান থেকে আলো এসে পড়তেছে, যদি তারা বিপরীত দশায় মিলিত হয়, তাহলে এই বিন্দুটা অন্ধকার হবে। এরকম দূরত্বের ভেদ করে এখান থেকে এখানে এখানে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দুইজনের পথ পার্থক্য অনুযায়ী দশা পার্থক্যটাও একটা নির্দিষ্ট মানের হয়ে এখানে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু সৃষ্টি করবে। এটাই হলো ইয়াং এর দ্বিচির পরীক্ষা। ইয়াং এখানে সাদা আলো ব্যবহার করেছে, যার কারণে এখানে আমরা বিভিন্ন রঙের আলোর বর্ণালী পেয়েছি, যেটাকে ঝালর বলা হয়। এই বিভিন্ন বর্ণ পাওয়া যে পর্দাটা, এটাকে ব্যতিচার ঝালর বলা হচ্ছে। যদি এখানে মনোক্রোমেটিক লাইট ব্যবহার করা হয়, অর্থাৎ একবর্ণী আলো ব্যবহার করা হয়, তাহলে এই
বিভিন্ন বর্ণ না পেয়ে আমরা একটা বিন্দু উজ্জ্বল পাবো আর একটা অন্ধকার পাবো, উজ্জ্বল পাবো অন্ধকার পাবো, এভাবে আমরা ব্যতিচার ঝালর তৈরি করতে পারবো। তাহলে ব্যতিচার ঝালর কাকে বলতেছে? যেই পর্দার মধ্যে, যেই তলের মধ্যে উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু সৃষ্টি হচ্ছে, সমপ্রস্থের উজ্জ্বল এবং সমপ্রস্থের অন্ধকার, সেই পর্দা বা তলটাকে বলা হয় ব্যতিচার ঝালর। ঠিক আছে, তাহলে আমরা এ পর্যন্ত কি কি শিখলাম? আমরা ব্যতিচার কি এটা শিখলাম, সুসংগত উৎস কি, ব্যতিচার কিভাবে হচ্ছে ইয়াংয়ের দ্বিচির তত্ত্ব থেকে জানলাম, আর চির কি জিনিস বা স্লিট কি জিনিস সেটার সংজ্ঞা বললাম। তারপরে সুসংগত উৎসের সংজ্ঞাটা তো অবশ্যই বুঝতে পারলাম, এবং ব্যতিচার ঝালর কি এটা এ পর্যন্ত আমাদের পড়া হলো। এখন আমরা পড়তে যাচ্ছি যে আসলে ব্যতিচারটা কত প্রকার এবং এটা কিভাবে সৃষ্টি হয়, আমরা এটা এখন দেখব। দেখো, ব্যতিচার মূলত দুই প্রকার, একটা হলো গঠনমূলক ব্যতিচার আর একটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার অর্থাৎ যেখানে তাকে বলা হয় যদি যে ব্যতিচারের ফলে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, অর্থাৎ দুটি তরঙ্গ যখন সমদশায় মিলিত হয় তখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। আর ধ্বংসাত্মক ব্যতিচার তাকে বলা হয় যেখানে অন্ধকার বিন্দু পাওয়া যায়, অর্থাৎ দুটি তরঙ্গের বিপরীত দশায় মিলনের ফলে উপরিপাতনের ফলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক দুই ধরনের ব্যতিচার আমরা শিখলাম। কারণ গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারটা আসলে কি শর্তে পাচ্ছি, কিভাবে পাচ্ছি, এটা গঠনের সত্যটা কি, এটা আমরা এখন একটু দেখি। প্রথমে আমরা যদি গঠনমূলক একটা দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি, দুটা তরঙ্গের মাধ্যমে আমরা দেখতে পারি যে এই আমরা ইয়াংয়ের সেই ডাবল স্লিটের এই চিত্রটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে এখানে যদি একটা চির ধরে নেওয়া হয়, এখানে যদি একটা চির ধরে নেওয়া হয়, এই চির দুটো কিন্তু খুব চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খুব কাছাকাছি হতে হবে উৎসদের মধ্যে। তো এটা যদি আমরা পর্দা নিলাম তাহলে এই বিন্দু থেকে এখানে আসা আলো আপতিত হলো, এই বিন্দু থেকে এখানে আসা আলো আপতিত হলো। তাহলে এই বিন্দুটা উজ্জ্বল হবে তখনই যখন এখান থেকে আলো এসে এভাবে করতেছে, এইভাবে, এখান থেকেও যদি আলো এসে পড়ে এইভাবে, অর্থাৎ দুটোই একই দশায় সমদশায় মিলিত হয়েছে। পরবর্তীতে এইভাবে দুইটাই, তাহলে আমরা যখন তরঙ্গ অধ্যায়টা করছিলাম নবম অধ্যায় ফার্স্ট পার্টে, তখন আমরা দেখেছি যে যদি একটা তরঙ্গ এরকম হয়, ধরে নিলাম এটা এখান থেকে এটার দূরত্ব হলো x1, এখান থেকে এটার দূরত্ব ধরলাম আমরা x2, তাহলে x1 আসলে পথ গেছে কম, x2 গেছে পথ গেছে বেশি, তাহলে দুইটার মধ্যে একটা পথ পার্থক্য আছে। এই দুইটার মধ্যে পথ পার্থক্য, এখান থেকে আমরা যদি লম্ব একটা টানি তাহলে এইটুকু হলো পথ পার্থক্য দুইটার মধ্যে। তাহলে এই পথ পার্থক্যটার মান কত? এইটুকুর মান হচ্ছে, এটা পথ পার্থক্য হলো এতটুকু, এটুকু আমরা x2 বিয়োগ x1, এটুকুর মান এটা লেখা যায়। কারণ এখান থেকেও এখন এটার মান x1 এর সমান, এখান থেকেও এটা x1 এর সমান, আমরা এখান থেকে এটা লম্ব এঁকেছি। তাহলে দেখো এই এটা যদি আমরা x1 এর যে প্রথম যে তরঙ্গটা y1 এটা গেছে, আর পরে যে আরেকটা তরঙ্গ আসতেছে সেই তরঙ্গটা যদি এই দিক থেকে আসে, কোথাও থেকে দিক থেকে আসে, সেটা যদি এভাবে আসে, আমরা দেখি ভালো করে, তাহলে এই দুজনের মধ্যে x1 আর x2, এই যে এটা এখান থেকে এটা হলো x1 আর এখান থেকে এটা হলো x2, তার পার্থক্য হলো এতটুকু। এই কতটুকু পার্থক্য হয়েছে, যার কারণে এটা দেখো একই দশায় মিলিত হয়েছে। ফলে এই বিন্দু আর এই তরঙ্গ মিলে যে রেজাল্টেন্ট তরঙ্গটা সৃষ্টি করবে সেটা হলো উপরিপাতনের নীতি অনুযায়ী সেটা হবে ম্যাক্সিমাম, তাই না? এটা y1, এটা যদি y2, এই y1 আর y2 এই দুইটা তরঙ্গ মিলে আমাদের এই একটা রেজাল্টেন্ট তরঙ্গ, যেটা তরঙ্গ সৃষ্টি y, এই y এর বিস্তারটা হবে ম্যাক্সিমাম, এই জন্য এটা হবে উজ্জ্বল বিন্দু। তাহলে কতটুকু পার্থক্য থাকতেছে দেখা যাচ্ছে যে
এই পথ পার্থক্যটা হচ্ছে x2 বিয়োগ x1 এর মান, x2 বিয়োগ x1 এর মান হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এই একটা তরঙ্গের মধ্যে কয়টা আবদ্ধ তরঙ্গ আছে? দুইটা, অর্থাৎ 2 ইনটু λ/2। এটুকু এখান থেকে এটুকুর নাম কি? λ/2। এখান থেকে এটুকুর নাম কি? λ/2। তাহলে 1 λ/2 2 λ/2। তাহলে x2 বিয়োগ x1 এর মান অর্থাৎ পথ পার্থক্যের মানটা যদি λ/2 এর জোর গুণিতক হয় অর্থাৎ 2 গুণ হয়। যদি আমরা এরকম আরো বাড়াই দিই এই মানটা, এখান থেকে এটা হয়, তাও কিন্তু এভাবে চলে যাবে। 1 λ/2 2 λ/2 3 λ/2 4 λ/2, অর্থাৎ x2 বিয়োগ x1 এর মান তখন এতটা হবে। তাহলে x2 বিয়োগ x1 এর মান 2 λ/2 4 λ/2 অর্থাৎ জোর λ/2 এর সমান হলে এটা দেখা যায় যে সবসময় সমদশায় মিলিত হয়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে গঠনমূলক যখন ব্যতিচারটা করব তখন দুইটি তরঙ্গের পথ পার্থক্য x2 বিয়োগ x1 এর মান সব সময় কেমন হচ্ছে যে λ/2 এর জোর গুণিতক 2 গুণ 4 গুণ 6 গুণ। জোর সংখ্যাকে কিভাবে লিখি আমরা? 2n, অর্থাৎ 2n ইনটু λ/2। অর্থাৎ x2 বিয়োগ x1 এর মান যদি λ/2 এর জোর গুণিতকের সমান হয় তাহলে এরা সব সময় সমদশায় মিলিত হবে। এই জায়গায় এরকম যে কোনো জায়গায় যদি এই x2 বিয়োগ x1 এর মানটা সব সময় জোর λ/2 এর সমান হয়, যে তরঙ্গটা ব্যবহার করেছি ল্যামডা তো এটারও যায় এটারও তা, তাহলে কারণ না হলে ব্যতিচার হবে না, তাহলে আমরা কি পাবো? এখানে সমদশায় মিলিত হবে, গঠনমূলক ব্যতিচার পাবো। একইভাবে আমরা যদি এই তরঙ্গের মাধ্যমে আবার এটাকে প্রকাশ করে দেখাই, তাহলে যদি কোনো একটা বিন্দু হয়, অন্য একটা বিন্দু, ধরো এই বিন্দুটা অন্ধকার হয়েছে। যদি অন্ধকার হতে হয় তাহলে এখান থেকে আলো রশ্মিটা তরঙ্গটা এখানে এসে মিলিত হবে, এখান থেকে আরেকটা তরঙ্গ এসে মিলিত হবে। যদি অন্ধকার হয় তাহলে অবশ্যই এটা বিপরীত দশা মিলিত হবে। এদিক থেকে যেটা আছে সে যদি এইভাবে মিলিত হয়, এদিক থেকে যদি এটা এইভাবে মিলিত হয় তাহলে এটা অন্ধকার হবে। এই অন্ধকারটা কেমন ভাবে হতে পারে? ওই যে আবার ওইভাবে আমরা যদি আঁকাই যে এইভাবে একটা তরঙ্গ গেল আর এদিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, যেটা আরেকটা, এটা মনে করো এখানে x1 শুরু হয়েছে, এদিক থেকে আরেকটা শুরু হয়েছে, এটা এইভাবে। তাহলে এইখান থেকে এটা উপরের দিকে গেছে আর এটা গেছে নিচের দিকে, তাহলে দুইটাই পরস্পর বিপরীত দশা মিলিত হয়েছে। তাহলে এইটুকুর মান কিন্তু এখন এখান থেকে যদি এটাকে x1 ধরতেছি আর এখান থেকে এটাকে x2 ধরতেছি, তাহলে x2 বিয়োগ x1 এর মান হলো এইটুকু। x2 বিয়োগ x1 এর মান কত? 1 λ/2 এর সমান, 1 λ/2 এর সমান। অর্থাৎ যদি মনে করো আমরা এভাবে দিই, এভাবে হবে না, এটা সময় দশা পার্থক্য তো একই হতে হবে, তাহলে এর জন্য আবার এখান থেকে নিয়ে আসতেছি। যদি এরকম হয় তাহলে 1 λ/2 2 λ/2 3 λ/2। x2 বিয়োগ x1 এর মান যখন 3 λ/2 এর সমান হবে, 1 λ/2 2 λ/2 3 λ/2, x2 বিয়োগ x1 এর মান যদি 3 λ/2 সমান হয় তাহলে দেখো তাও তারা বিপরীত দশা মিলিত হয়। তাহলে বিজোড় λ/2 সমান হলে পরস্পর বিপরীত দশা মিলিত হয়, তখন সেটা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে। তাহলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের কন্ডিশনটা এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্রটা তাহলে কি হবে? ওই যে দুইটা এখান থেকে যাচ্ছে এই x2 বিয়োগ x1 এর মানটা, x2 বিয়োগ x1 এর মানটা এমন হতে হবে যেন এটা λ/2 এর বিজোড় গুণিতক হয়। এখন বিজোড় জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2n প্লাস মাইনাস 1 দিয়ে। অর্থাৎ এখানে যদি n এর মান 1 বসাই তাহলে 2 কে 2 বসাই 2 দুগুণ 4, 3 বসাই 3 দুগুণ 6 সব যোগ হবে। এখানে যে n এর মান আমরা 1 বসাই 2 কে 2 থেকে যদি আমরা 2 এর সাথে 1 যোগ করি 3 হবে, 2 থেকে যদি 1 বাদ দিই 1 হবে। তো প্লাস মাইনাস দিয়ে যদি আমরা যেই n এর মান যাই বসাই না কেন এই মানটা বিজোড় হবে, তাহলে বিজোড় λ/2 হয়ে যাবে, তাহলে সেটা ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া সত্য এই দুটো আমরা অবশ্যই মনে রাখতে হবে যে যদি তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ λ/2 এর মানটা জোড় গুণিতক হয়, যেখানে পথ পার্থক্যের মানটা সমান যে λ/2 এর জোড় গুণিতক, তাহলে আমরা সেখানে অবশ্যই গঠনমূলক ব্যতিচার পাবো। আর যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় পথ পার্থক্যের মান দুইটা তরঙ্গের, তাহলে আমরা অবশ্যই সেখানে কি পাবো? ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। এই জিনিসটাকে আমরা গাণিতিক ভাবেও ব্যাখ্যা করতে পারি। গাণিতিক ভাবে যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে পারি, এই ছবিটা মিশিয়ে দিচ্ছি,
আমরা এখান থেকে বুঝতে পারবো গঠনমূলক এবং ধ্বংসাত্মক বিচারে। ধরে নিচ্ছি দুইটা তরঙ্গ, এই ছবিটা ছোট করে আঁকাচ্ছি, দুইটা স্লিট, এইখানে পদ্মা, একটা তরঙ্গ এখানে, একটা তরঙ্গ এখানে। এটা তরঙ্গ y1 একটা, একটা y2, যাদের মধ্যে পথ পার্থক্য, এটা যদি x1 হয় আর এটা যদি x2 হয়, y1 তরঙ্গ থেকে আসতেছে আমরা লিখতে পারবো y1 তরঙ্গ ইকুয়াল টু a sin y স্কয়ার বাই ল্যামডা ct মাইনাস x1, আর y2 এর জন্য আমরা লিখবো a sin y স্কয়ার বাই ল্যামডা ct মাইনাস x2। এখন আমরা দুইটা তরঙ্গ এখানে এসে উপরিপাতিত হলো, উপরিপাতনের নিয়ম হলো y, মানে লব্ধি তরঙ্গ হলো y, y ইকুয়াল টু y1 প্লাস y2। এখন যদি আমরা এটা যোগ করি sin c প্লাস sin d সূত্র, এটা যদি মনে থাকে তাহলে আমরা এটা যদি sin c এটা sin d ধরি, তাহলে sin c প্লাস sin d সূত্র দিয়ে যদি ফাইনালি ক্যালকুলেশন করে নিয়ে আসি, এখানে বোর্ড ছোট হয়ে তোমরা ক্যালকুলেশনটা পারবা ইজি। এখানে সামনে 2 আসবে আর ওই এ থাকলো দুইটা 2a, আর যোগ বিয়োগ করলে এটা আসবে cos pi by lambda x2 minus x1 sin y square by lambda ct minus x1 plus x2 divided by 2। এটা ফাইনালি এটা আসবে। তাহলে দেখো তরঙ্গ হলো এটা সাইন ওয়েভ, যেটা পাবো আমরা এই তরঙ্গের সামনে যেটা আছে এটাকে গোটাকে বিস্তার বলা হয়। তাহলে এটা যদি ফাইনালি এইভাবে লিখি a sin y square by lambda ct minus x1 plus x2 divided by 2। x1 plus x2 পরিবর্তে আমরা x ও লিখতে পারি, এটাকে বড় x। তাহলে এই এটা হলো বিস্তার। এখন এই বিস্তারের মানটা হলো এই বিস্তার a, এটুকু আমরা a লিখতে পারি সমান। তাহলে এই তরঙ্গটা এখানে এসে মিলিত হলো sin c প্লাস sin d সূত্রে, দুইটা উপরিপাতনের ফলে। এখন এই বিস্তারের মানটা যদি সর্বোচ্চ হয়, অর্থাৎ এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে এখানে উজ্জ্বল বিন্দু পাবো, আর এর মান যদি সর্বনিম্ন হয় তাহলে এই বিন্দুটা হয় অন্ধকার বিন্দু। তাহলে এই উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু, উজ্জ্বল বিন্দু পাওয়া মানে হলো গঠনমূলক ব্যতিচার, অন্ধকার বিন্দু পাওয়া মানে হলো কি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এটা এটার উপরে নির্ভর করতেছে এটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে। তাহলে এখান থেকে আমরা এ কখন সর্বোচ্চ হবে আমরা এখান থেকে দেখতে পারি। এর মানটা লিখলাম, এখানে মিশিয়ে দিতে পারি। a সমান সমান আমরা a সমান সমান নিলাম, বিস্তার a সমান সমান নিলাম 2a cos pi by lambda x2 বিয়োগ x1, এটা আসতেছে এর মানটা। তাহলে খেয়াল করো যে এর সর্বোচ্চ মান আসতে পারে, এর সর্বোচ্চ মান আসতে পারে প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a। কখন প্লাস মাইনাস 2a আসবে? এই cos এর যে থিটাটা, এই cos থিটা যদি cos না, আমরা যদি cos 0 তে 1 হয়, যদি এটা 1 হয় তাহলে 2a হবে। তারপরে cos 180 তে 1 হয়, তার মানে এখানে আমরা এটা লিখতে পারি যে এটা তখনই, অর্থাৎ তার বিস্তারটা সর্বোচ্চ হবে, যখনই বিস্তারটা সর্বোচ্চ হবে তখনই এই বিন্দুটা উজ্জ্বল বিন্দু হবে। যখনই বিস্তারটা সর্বোচ্চ হবে তাহলে এই প্লাস মাইনাস 2a তখনই আসতে পারে যখন এই আমরা এই মানটা লিখতে পারি cos এর এই অংশটা থিটা, এই থিটার মানটা অর্থাৎ পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1, এটা যদি শূন্য হয়, এটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে x2 বিয়োগ x1 এর মান যদি শূন্য হয়, অর্থাৎ যদি কোনো দশা পার্থক্য না থাকে তাও কিন্তু চরম বিন্দু পাওয়া যাবে। অর্থাৎ এই দুই চিরের মাঝখানে একটু খেয়াল করে রেখে বলা দরকার ছিল s1 এটা s2, এই দুটো ঠিক মাঝখানে বিন্দু, এখান থেকে দূরত্ব যা, এখান থেকে দূরত্ব, এই বিন্দুটা সবসময় উজ্জ্বল হবে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বলা হয়। হ্যাঁ, এইটুকু দূরত্ব যদি মনে করো l হয়, এখান থেকে এটা দূরত্ব l হবে, কারণ এই বিন্দুটা মাঝখানে, দুই চিরের মাঝখানে বিন্দু। হ্যাঁ, এরকম x2 বিয়োগ x1, তাহলে এখান থেকে এটা যদি x1 ধরতাম, এটা যদি x2 ধরতাম, তাহলে x2 বিয়োগ x1 বিয়োগ করলে 0 হবে, কোনো পথ থাকবে না। 0 বিন্দু হলে ওটা উজ্জ্বল হবে। অথবা কি হতে পারে? অথবা এই যে পাই বাই এই থিটার মানটা পাই বাই ল্যামডা ইনটু x মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x1 সমান সমান, যদি এরকম হয় যে এটা যদি পাই হয়, 1 পাই 2 পাই 3 পাই, অর্থাৎ n পাই, n মানে হলো কি 1 2 3 4 এই n মানে হলো এখানে 1 2 3 4, এই n এর মান 1 2 3 যাই বসে নেই কেন
এখানে আমরা যদি পায়ের মানটা 180, cos 180 তেও 0 হয়, cos 90 তে 0 হয়, এই ঠিক আছে, cos 90 পাই মানে 90 ডিগ্রি, ওকে, পাই মানে 180 হয়, cos 180 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই পাই পাই যদি ক্যান্সেল করে দিই তাহলে ল্যামডার মানটা দাঁড়াচ্ছে কত? ল্যামডা ইকুয়াল টু, সরি, আমাদের x2 বিয়োগ x1 এর মান দাঁড়াচ্ছে পাই পাই ক্যান্সেল, x2 বিয়োগ x1 এর মান দাঁড়াচ্ছে n ল্যামডা, n ল্যামডা দাঁড়াচ্ছে। বা x2 বিয়োগ x1 এর মান আমরা যদি এখন এটা ল্যামডা এত বড় একক হয়ে যাচ্ছে, যদি অর্ধ একক করে বানাইনি তাহলে এখানে যদি আমরা 2 গুণ করি, এখানে ল্যামডা বাই 2 দিয়ে দিই, অর্থাৎ 2n ল্যামডা বাই 2 হয়। তাহলে x2 বিয়োগ x1 এর মান যদি এরকম ল্যামডা বাই 2 এর এই যে 2n গুণ অর্থাৎ জোড় গুণিত হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে সেটা উজ্জ্বল বিন্দু হয়, অর্থাৎ বিস্তারটা সর্বোচ্চ হয়। এই n এর মান 1 2 3 4 যা হয়, তাহলে এখানে এভাবে আমরা গাণিতিকভাবে আমরা এটা দেখলাম। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রেও তাই হবে। এটা গঠনমূলক ব্যতিচারের শর্ত আগেও লিখে ফেলেছি, তোমরাও এটা লিখতে পারো। তাহলে এটা হলো গঠনমূলক ব্যতিচারের একটা শর্ত। কখন গঠনমূলক ব্যতিচার হয়? যখন দুইটা দূরত্বের পথ পার্থক্য, দুটো উৎস থেকে আলো এসে যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুর দূরত্বের পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিত হয় তাহলে সেটা উজ্জ্বল বিন্দু হয়, আর যদি বিজোড় গুণিত হয় তাহলে অন্ধকার। বিজোড় গুণিত অন্ধকারটা আমরা এখানে কিভাবে আবার দেখি, যে গাণিতিক ভাবে দেখি যে a সমান সমান আমরা লিখলাম এটা, এখন এর মানটা হতে হবে 0। এর মান যদি 0 হয় তাহলে দেখা যাচ্ছে যে অন্ধকার পাওয়া যাবে। তাহলে 0 কখন হবে? এই অংশটা যদি আমরা জানি cos 90 তে 0 হয়, cos 0 তে 1 হয়, যখন cos 90 তে 0 হয়, তাহলে এই অংশটার মান 90 বা অর্থাৎ পাই বাই 2 যদি হয়, অথবা পাই বাই 3 পাই বাই 2 হয়, 5 পাই বাই 2 হয়, বিজোড় পাই, তাহলে এটা কি হবে? 0 হবে। তার মানে আমরা লিখতে পারি পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1 ইকুয়াল টু, আমরা লিখতেছি যে পাই বাই 2, তারপরে 3 পাই বাই 2, তারপরে 5 পাই বাই 2, অর্থাৎ বিজোড় পাই বাই 2। ওই জিনিসটাকে একসাথে যদি আমরা এইভাবে পাই বাই 2 3 পাই বাই 2 এইভাবে না লিখে যদি বিজোড় পাই বাই 2 লিখে দিতাম, বিজোড় পাই কিভাবে লেখা যায়? বিজোড় সংখ্যা এইভাবে লেখা যায় 2n প্লাস মাইনাস 1 দিয়ে, আর এখানে পাই বাই 2। বিজোড় পাই বাই 2 এর মান যদি সমান হয় তাহলে আমরা দেখতেছি এটা 0 হবে এখানে যদি মানটা বসে। তাহলে এই পাই পাই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে x2 মাইনাস x1 এর মান কি দাঁড়াচ্ছে? x2 মাইনাস x1 এর মান দাঁড়াচ্ছে, এই পাই ক্যান্সেল করে দিয়েছি, দাঁড়াচ্ছে 2n প্লাস মাইনাস 1 এটার সাথে এই ল্যামডা বাই 2। তাহলে দাঁড়ালো ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক যদি হয় কি? এটা পদ পার্থক্য। পদ পার্থক্যের মানটা যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় তাহলে এর মান 0 হয়, বিস্তারটা 0 হওয়া মানে এখানে অন্ধকার বিন্দু গঠন করে, এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে সৃষ্টি হয় এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা একটু মনে রাখবা তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখবো পদ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। এটুকু দেখলে আমরা এই গাণিতিক অংশটা আজকে শেষ করতে পারতেছি। তোমরা তরঙ্গ অধ্যায়ে এটা দেখেছো যে পদ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্কটা? যে দেখো, যদি একটা তরঙ্গ আঁকাই, একটা তরঙ্গ আঁকাইলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এই ল্যামডার জন্য এখান থেকে এই পর্যন্ত এটা হলো 2 পাই, এই ম্যানটাকে বলতে 2 পাই। তাহলে ল্যামডা তরঙ্গের জন্য দশা পার্থক্য, এটা হলো পদ পার্থক্য, এটাকে বলে দশা পার্থক্য। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পদ পার্থক্য পাচ্ছি কত? 2 পাই। অতএব একক তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বা একক দূরত্বের জন্য বা একক দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত পাচ্ছি? 2 পাই ভাগ ল্যামডা। ল্যামডা দৈর্ঘ্যের জন্য পাচ্ছি দশা পার্থক্য 2 পাই, একক দৈর্ঘ্যের জন্য দশা পাচ্ছি 2 পাই ল্যামডা। এখন আমাদের যে পদ পার্থক্যটা আছে, ল্যামডা তো না, আমাদের পদ পার্থক্য হলো x2 বিয়োগ x1, ওই ছবিটা যে আঁকিয়েছিলাম। তাহলে অর্থাৎ x2 বিয়োগ x1 মানে যে কোনো দূরত্ব x হতে পারে, এই দূরত্বের জন্য পদ পার্থক্য হচ্ছে 2 পাই ভাগ ল্যামডা ইনটু x2 বিয়োগ x1। এটাই হলো আমাদের পদ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক।
অর্থাৎ দশা পার্থক্য যদি আমরা ডেল ধরি, ডেল ইকুয়াল টু তাহলে কি লিখতেছি 2 পাই ভাগ ল্যামডা x2 বিয়োগ x1। তাহলে এটা হলো দশা পার্থক্য, এটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো পথ পার্থক্য। যদি আমাদের পথ পার্থক্য জানা থাকে তাহলে আমরা দশা পার্থক্য বের করতে পারবো, আবার দশা পার্থক্য যদি জানা থাকে তাহলে পথ পার্থক্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্যটা কত হবে এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কেমন হবে। তাহলে এই সূত্রটা আমরা তো এর আগে দেখছি, তারপর এখানে আবার লিখে দিচ্ছি। ডেল হলো দশা পার্থক্য, ডেল, আর ল্যামডা তো হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর x2 বিয়োগ x1 এটা তো হলো পথ পার্থক্য। ঠিক আছে, আর 2 পাই তো বোঝা যাচ্ছে দশার মানটা। হ্যাঁ, এখন আমরা যদি লিখি, দেখো স্টুডেন্ট, যে আমরা গঠনমূলকের ক্ষেত্রে পেয়েছিলাম গঠনমূলকের ক্ষেত্রে x2 বিয়োগ x1, তখন আমরা এটা হলো আমাদের পথ পার্থক্য ছিল, গঠনমূলকের শর্ত ছিল এটা x2 বিয়োগ x1 এর মান হতে হবে 2n λ/2। তাহলে এই x2 বিয়োগ x1 এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে গঠনমূলকের জন্য দশা পার্থক্যটা কেমন হতে হবে, তাহলে ডেল ইকুয়াল টু হতে হবে 2 পাই ভাগ ল্যামডা ইনটু x2 বিয়োগ x1 এর মানটা এখন বসাচ্ছি, এই মানটা এখন বসাচ্ছি, এটা হবে 2n λ/2। আমরা যদি এখন a2 ক্যান্সেল করে দিই, a ল্যামডা ক্যান্সেল করে দিই, ডেল ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 2n ইনটু পাই। অর্থাৎ পাইয়ের যদি জোর গুণিত হয়, 2n সংখ্যাটা মানে জোর, তাহলে পাইয়ের যদি জোর গুণিত হয় তাহলে যে দশা পার্থক্য পাবো, দশা পার্থক্যের মান, অর্থাৎ এটা ডেল হলো দশা পার্থক্য, দশা পার্থক্যের মান যদি পাইয়ের জোর গুণিত হয় তাহলে গঠনমূলক ব্যতিচার হয়। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য পাই দিয়ে প্রকাশ করতে হলে দশা পার্থক্য দিয়ে প্রকাশ করতে গেলে শর্তটা হলো এটা, অর্থাৎ পাইয়ের জোর গুণিত। আর গঠনমূলক ব্যতিচার যদি পথ পার্থক্য দিয়ে করি তাহলে বলতে হবে λ/2 এর জোর গুণিত। পথ পার্থক্য কেমন হতে হবে, λ/2 এর জোর গুণিত, তাহলে হবে গঠনমূলক। অথবা দশা পার্থক্য কেমন হতে হবে, পাইয়ের জোর গুণিত, তাহলে কি হবে, এটা গঠনমূলক। একইভাবে আমরা যদি ধ্বংসাত্মকের ক্ষেত্রে দেখি, যে ধ্বংসাত্মকের ক্ষেত্রে এর মানটি কেমন আসে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে দশা পার্থক্যের মানটি কেমন আসে, আমরা যদি ধ্বংসাত্মকের সত্যটা কি ছিল, ধ্বংসাত্মকের সত্য ছিল ধ্বংসাত্মক ব্যতিচার বা বিনাশী ব্যতিচার x2 বিয়োগ x1 এর মান হতে 2n ± 1 ইনটু λ/2। একটু আগে আমরা দেখছি যে দশা পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিত হয় পথ পার্থক্যের মানটা, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার করতে হবে। এখন আমরা যদি এই সূত্রটাতে আমরা যদি মানটা বসাই তাহলে ডেল এর মান কেমন দাঁড়ায়, x2 বিয়োগ x1 এর মান, তাহলে ডেল ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, x2 বিয়োগ x1 এর মান আমরা এটা বসাবো 2n ± 1 λ/2। আর আমাদের এটা তো আগে থেকে আছে, তাহলে a2 যদি আমরা কেটে দিই, এই ল্যামডা ক্যান্সেল, তাহলে ডেল ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2n ± 1 মানে বেজোড়, আর এই যে পাই দিচ্ছি। অর্থাৎ পাইয়ের যদি বেজোড় গুণিত হয় তাহলে দশা পার্থক্যের মানটা, তাহলে সেখানে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার করব। অথবা ধ্বংসাত্মক ব্যতিচারের আরেকটা শর্ত কি, যে λ/2 এর যদি বেজোড় গুণিত হয় পথ পার্থক্যের মানটা, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার গঠন হয়। তাহলে আমরা দুইটা জিনিস ভালো মতো শিখলাম, যে গঠনমূলক ব্যতিচার কিভাবে হয় আর ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে হয়। পথ পার্থক্য দিয়ে শিখলাম আর দশা পার্থক্য দিয়ে শিখলাম। এখন যদি তোমাদেরকে একটা অঙ্ক করতে দেওয়া হয়, অঙ্কটা অবশ্যই পারবা। যদি বলা হয় যে দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্যের মান, দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্যের মান 5 λ/2 হয়, তাহলে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য কত হবে। তাহলে তোমরা এইভাবে লিখতে পারবা যে দশা পার্থক্য হবে ডেল ইকুয়াল টু, এখানে আমরা লিখবো 2 পাই ভাগ ল্যামডা, আর এই পথ পার্থক্যের মান যেহেতু এটা বলে দিয়েছে 5 λ/2, 2 কাটা ল্যামডা, তাহলে দেখতেছি আমরা 5 সংখ্যাটা কি বিজোড়, তাহলে 5 সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে বিজোড় পাই, তাহলে এটা কি
এটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার, দশা পার্থক্যের মানটা আসতেছে। এরকম অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আর একটা জিনিস তোমরা একটু একটু লিখে নিতে পারো যে আমরা যে আজকে বললাম ব্যতিচার, ব্যতিচারের কি কি শর্ত হতে পারে, ব্যতিচার গঠন করতে গেলে তাহলে আমাদের কি কি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে উৎস দুটা সুসংগত হতে হবে, সুসংগত উৎস হতে হবে ব্যতিচারের শর্ত। ব্যতিচারের শর্ত হলো উৎস সুসংগত হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে, তারপরে আরেকটা কি বিস্তার একই হতে হবে, কম্পাঙ্ক একই হতে হবে। এগুলো হলো ব্যতিচারের শর্ত। যদি গঠনমূলক ব্যতিচার গঠন করতে চাই তাহলে শর্ত হলো সমদশায় মিলিত হতে হবে, আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করতে চাই তাহলে বিপরীত দশায় মিলিত হবে। আমি এগুলো বলে দিলাম, তোমরা সংক্ষেপে লিখে নিতে পারো। আবার এই ব্যতিচারের বৈশিষ্ট্য কি কি? ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো হলো যে ব্যতিচার যে ঝালর সৃষ্টি হবে, এই উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা সমান প্রস্থের হতে হবে। এটা যদি উজ্জ্বল, এটা যদি অন্ধকার, এটা যদি অন্ধকার হয়, এটা যদি উজ্জ্বল হয়, উজ্জ্বল অন্ধকার ডোরার প্রস্থটা সমান হতে হবে, সমান হবে। এটা হলো তার বৈশিষ্ট্য ব্যতিচারের। আরেকটা বৈশিষ্ট্য কি, অন্ধকারের মধ্যে শুধু অন্ধকার থাকবে আর উজ্জ্বলের মধ্যে শুধু উজ্জ্বল থাকবে, উজ্জ্বলের মধ্যে কোনো অন্ধকার প্রবেশ করবে না, অন্ধকারে কোনো উজ্জ্বল থাকবে না। এই দুইটা এরকম বৈশিষ্ট্য আছে। তো যাই হোক, এই আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। আমাদের আলোচনার মধ্যে আজকে যেগুলো আসলো যে ব্যতিচার কি, সুসংগত উৎস কি, চির কি, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষার সাহায্যে ব্যতিচারটা আমরা বুঝতে পারলাম। আবার আমরা শিখলাম যে ব্যতিচার কয় প্রকার, গঠনমূলক, ধ্বংসাত্মক। গঠনমূলক ব্যতিচার এর জন্য কি কি সত্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কি কি সত্য, এই জিনিসগুলো আমরা দেখলাম। আর শেষে ব্যতিচারের বৈশিষ্ট্য এবং সত্য এগুলো আলোচনা করলাম। তোমরা এগুলো একটু পড়াশোনা করবা। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব এই যে ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছে, এই ডোরার প্রস্থ কতটুকু, একটা ডোরা থেকে আরেকটা ডোরার ব্যবধান কতটুকু, হ্যাঁ, নির্দিষ্ট একটা বিন্দু থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে একটা অন্ধকার বিন্দুর দূরত্ব কতটুকু। খুবই সহজ, এটাও মজা আছে এবং সেখানে অনেক গাণিতিক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা পড়বো পরের ক্লাসে ইনশাল্লাহ। তো তোমরা আজকে যেগুলো বললাম এগুলা রিলেটেড অঙ্কগুলো তোমরা বলে, বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, এগুলো দেখে ফেলবা। সৃজনশীল এই জাতীয় যদি প্র্যাকটিস করো এবং গত ক্লাসে, তো এগুলো প্র্যাকটিস করবা, পড়াশোনার মধ্যে থাকবা। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে বা মেসেঞ্জারে আমাকে জানাবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।